জীবন তো একটাই, তাই না? এই জীবনে যদি ভালো মন্দ খাবার খেতে না পারি, একটু ভালোভাবে থাকতে না পারি, তাহলে এই জীবনে কী দাম বলো? মানুষ যেভাবে নিজেকে চায় সে কিন্তু সেভাবে নিজেকে পরিচালনা করে। সব কিছু আসলে মানুষের উপর নির্ভর করে। পয়লা বৈশাখে আমরা ইলিশ মাছ খাবো, তারপরে আমরা আজকে বিকেলবেলা ঘুরতে যাব, ফুচকা খেতে যাব, ঠিক আছে? রিক্সায় ঘুরবো, রিক্সায়, ঠিক আছে? আসলে শুধুমাত্র প্ল্যান করলেই হয় না, সেই প্ল্যানটাকে এক্সিকিউশন করতে হয়। ইলিশ মাছটা যা হয়েছে না, খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বছরের প্রথম দিনে ইলিশ মাছ খাওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জীবনে কিছু আনন্দ করলে ক্ষতি কী? সব আনন্দেই যে সবাইকে বলে করতে হবে এমন তো আর না। সবাইকে বলে তো আর সব আনন্দ করা যায় না। মা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব কিছু বলা যায়, যেখানে সব কিছু করা যায়, যেখানে সব দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশি এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। আজকে 14ই এপ্রিল, বছরের প্রথম দিন। গতকালকে বাজার থেকে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। সেই মাছটা ওখান থেকে চামড়া ছড়িয়ে আতুরি বের করে নিয়ে এসেছিলাম। আনার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন মাছটা সম্পূর্ণ কেটে নিচ্ছি। আসলে পয়লা বৈশাখের জন্যই মাছটা কিনে নিয়েছিলাম। কত বছর যে ইলিশ মাছ খাওয়া হয় না, সেই যে কবে ইলিশ মাছ খেয়েছিলাম যখন সাদা পেটে ছিল তখন। একবার আপা দিয়েছিল ইলিশ মাছ আর আমি কিনেছিলাম, এই খাওয়া হয়েছিল, আর খাওয়া হয়নি। বাবুরাবুকে কত বলি ইলিশ মাছ কিনে দাও কিনে দাও, কিন্তু উনি আনবে আনবে করে আর আনে না। তাই ওনার প্রতি আমি আর ভরসা করি না। আমি ভালো করেই জানি উনি আমাকে ইহ জীবনেও মনে হয় ইলিশ মাছ খাওয়াবে না, কারণ যখনই তাকে ইলিশ মাছ খাওয়ানোর কথা বলি সে দুনিয়ার এক্সকিউজ দেয়। এই কারণে তাকে আর কিছু বলি না। তারপর আমি আনার আগে ওনাকে বলেছিলাম একটা ইলিশ মাছ কিনে দাও, সামনে তো পয়লা বৈশাখ, এই উসিলায় ইলিশ মাছ খাওয়া হবে। তুমি তো সারা বছর ইলিশ মাছ কিনে দাও না, অন্তত বছরে একটা দিন ইলিশ মাছ তো আমাদেরকে খাওয়াতেই পারো। সে বলতেছে মাছ আর খেতে হবে না, মাছে অনেক দাম। আমি বলতেছি 500 টাকা দিয়ে ইলিশ মাছ কিনতে পাওয়া যায়, বেশি টাকা দিয়ে ইলিশ মাছ কেনার দরকার নেই, কম টাকা দিয়ে কিনলেই তো হবে। খাওয়াটা হচ্ছে বড়ো কথা, বেশি না কম সেটা বড় কথা না, কিন্তু না, দাম বেশি। আমি বললাম আমি নিয়ে আসি, তুমি আমাকে টাকা দাও। সে বলছে না, লাগবে না, মাছ খাওয়া দরকার না, আমি পরে নিয়ে আসবো। আমি তো বুঝে গিয়েছি উনি তো আর মাছ কিনে আনবে না। ব্যাস, আমার কাছে টাকা ছিল, আমি সঙ্গে সঙ্গে যেয়ে মাছ কিনে নিয়ে আসলাম। জীবন তো একটাই, তাই না? এই জীবনে যদি ভালো মন্দ খাবার খেতে না পারি, একটু ভালোভাবে থাকতে না পারি, তাহলে এই জীবনে কী দাম বলো? এই তো দেখো না, তোমরা দেখো না, স্যাক্রিফাইস তো করলামই। বিয়ের পরে প্রথম কয়েক বছর যাও ইলিশ মাছ খাওয়া হয়েছে, এরপরে আর কোনো মাছ খাওয়া হয়নি। এমন না যে ওনার সামর্থ্য নেই। বছরে একটা দিন বা 2টা দিন আমরা তো ইলিশ মাছ খেতেই পারি। 500-1000 টাকা তো কতই খরচ যায় না? একটা মাছ তো কিনে খাওয়াই যায়। কিন্তু ওই যে বললাম, অভ্যাস। কেউ যদি কিনতে না চায় তাহলে কি তাকে জোর করে কেনানো যায়? যতই তার কাছে টাকা থাকুক না কেন। সারা বছরে একবারও কি ইলিশ মাছ খাওয়া যায় না? যায়, চাইলেই খাওয়া যায়, শুধুমাত্র চাওয়াটা থাকতে হয়। সেই চাওয়াটা ওনার মধ্যে আমি কখনোই দেখিনি। আমি ঠিক করেছি এখন থেকে প্রতি বছরে পয়লা বৈশাখ আসলেই ইলিশ মাছ কিনে খাবো। শুধুমাত্র পয়লা বৈশাখ না, বছরের যে কোনো সময় যদি খেতে খুব ইচ্ছা করে তাহলে কিনে খাবো। এমন না যে সবসময় খাবো, মাঝে মাঝে কিনে খাবো, এটুকু তো আমরা খেতেই পারি, তাই না? মানুষ যেভাবে নিজেকে চায় সে কিন্তু সেভাবে নিজেকে পরিচালনা করে। সব কিছু আসলে মানুষের উপর নির্ভর করে, বিশেষ করে একটা মেয়ে মানুষের উপরে। একটা মেয়ে মানুষ যদি চায় তাহলে সে সব কিছু করতে পারে, কারণ সংসারে অনেক কিছুই তার হাতে থাকে। সে ইচ্ছা করলেই ভালো মন্দ খাবার কিনে খাওয়াতে পারে যদি সে চায়। হ্যাঁ, তার একটু কষ্ট হয়, বাট সে পারে। কিন্তু একটা পুরুষ সেটা পারে না, কারণ একে তো খরচ, তার মধ্যে আবার সেটা ইন্তজাম করা, সেটা প্রস্তুত করা, সেগুলো অনেক ঝামেলা কাজ, যেগুলো পুরুষরা করতে পারে না। এই সিরামিক কোটেড ফ্রাই প্যানটা একটুও ভালো না, এটাতে মাছ ভাজি করাই যায় না। মাছ ভাজি করতে গেলেই লেগে যায়, যত বেশি হিট দেয় না কেন ভালোভাবে মাছ ভাজি করা যায় না। বাট আমার ওই হানিকম্বের ফ্রাই প্যানটাতে খুব সুন্দরভাবে মাছ ভাজি করা যায়। আমি আজকে কেন যেটাতে করলাম? এত কান্নাকাটি করলে কিভাবে কাজ করবো বলো? শুধু কান্না করো। আমু কত কাজ। জুনানা প্রচুর কান্নাকাটি করতেছে, তাই ওকে কিচেনে এনে রাখলাম। ভর্তা বাটবো আমু,
আলু ভর্তা করবো, তারপরে খাবো, তাই না? তুমি শুয়ে থাকো, ঠিক আছে? চুপচাপ শুয়ে থাকো, সুন্দর করে শুয়ে থাকো। আজকে পয়লা বৈশাখ না, পয়লা বৈশাখে আমরা ইলিশ মাছ খাবো। তারপরে আমরা আজকে বিকেলবেলা ঘুরতে যাব, ফুচকা খেতে যাব, ঠিক আছে? রিক্সায় ঘুরবো, রিক্সায়। ঠিক আছে, তুমি খাবা ফুচকা? খাও দাও, তুমি ফুচকা খাবা। জুনাইনাকে জাহানশার সাথে ও রুমে দিয়েছিলাম খেলা করার জন্য, কিন্তু সে থাকতেই যাচ্ছিল না, প্রচুর কান্নাকাটি করতেছিল। ওদিকে আবার সাউদা ওকে মারে, মানে কী যেটা অবস্থার মধ্যে আমি আসি, তাই বাধ্য হয়ে ওকে কিচেনে এনে রেখেছি। কিচেনে আসলে সে চুপ, তার কোনো কান্না নেই। এত গরম, তারপরেও তার কোনো আওয়াজ নেই। সে খুব খুশি, হ্যাপি মুডে থাকে কিচেনে আসলে। ওই যে মাম্মাকে দেখে, মাম্মা আসে, মাঝে মধ্যে তো আমার পাজামা ধরে টান দেয়। আমি অবাক হয়ে যাই, কে রে পাজামা ধরে টান দেয়? বড় থেকে সে পাজামা ধরে টান দিতেছে। আমি তাকালে কি হাসি তার, কি লাফালাফি সে, মানে সে কি যে উত্তেজিত হয়ে যায় আমাকে দেখলে। ভর্তা বাটতেছি, বহুদিন পরে ভর্তা বাটতেছি। সেই যে ভর্তা বেড়েছিলাম রমজান মাসে, এরপর আর বাটিনি। তো ভাবতেছি আজকে ইলিশ মাছ ভাজি করব, আর রসুন দিয়ে শুকনো মরিচে ভর্তা করব, আর আলু ভর্তা করব। এগুলো আসলে কিছুই করা হয়নি। এসব ভর্তা আইটেমগুলো না একদিন আগে করে নেয় ভালো, কারণ পয়লা বৈশাখের দিন এগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়। আজকে সকালবেলা করতে গিয়েছিলাম, দেরি হয়ে গিয়েছিল। বাবুরাবু অফিস চলে গিয়েছিল, কোনো রকমে ওনাকে লুডুস রান্না করে দিয়েছিলাম, তাও সম্পূর্ণ খায়নি। ভাতটা কালকে রাতে রান্না করে রেখেছিলাম। যখন মনে হলো সকালবেলা পান্তা ভাত খাবো, আল্লাহ, ভাত তো রান্না করা নাই, সঙ্গে সঙ্গে ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম। কিন্তু ভর্তা যে বাটবো তা কোনো কিছু তো করা হয়নি। এদিকে আবার মাছ ভাজিও করতে হবে। মাছ ভাজি করতে করতে দুপুর হয়ে গেল, আর ভর্তা বাড়তে বাড়তে বিকাল হয়ে গেল। সকালবেলা পান্তা ভাত আর খাওয়া হলো না। খিদায় মরে যাচ্ছিলাম আমি, তাই একটু লুডুস খেয়ে নিয়েছি। বাচ্চাদেরকেও লুডুস খাইয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই ভাতগুলোতে পানি দিয়ে দিয়েছি। ঠিক করেছি, যত দেরি হোক না কেন পান্তা ভাত আজকে আমি খাবোই খাবো। আসলে শুধুমাত্র প্ল্যান করলেই হয় না, সেই প্ল্যানটাকে এক্সিকিউশন করতে হয়, যেটা আমি সবসময় করতে পারি না। আমি সবসময় প্ল্যান করি, কিন্তু সেই প্ল্যান মাফিক কাজ করতে পারি না, যার কারণে অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যাই আমি। একে তো আমার ঢিলামি, সেটা তো আসেই, তাছাড়া বাচ্চাদেরকে সময় দিতে হয়, এই কারণে আরও বেশি পারি না। আমার কাছে কেমন জানি মনে হচ্ছে আমি আবার পিছিয়ে যাচ্ছি। কন্টিনিউ ভিডিও আপলোড করতে না পারলে নিজের কাছে অনেক খারাপ লাগে। দিন দিন মনে হয় আমি অনেক বেশি অলস হয়ে যাচ্ছি। আপুরা, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমার ভিডিও কোনো অংশ যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। হয়ে গেল শুকনো মরিচ দিয়ে রসুনের ভর্তা। এই ভর্তা যদি একটু শুটকি দেওয়া হতো না, তাহলে যা লাগতো না। শুটকি তো নেই, শেষ হয়ে গিয়েছে। এই আলুগুলো দুপুরবেলায় সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ভর্তা করা হয়নি, সেই ভর্তা করতেছি বিকেলবেলায়। আগামী বছর এই ভুলগুলো আর করব না। আগামী বছর পয়লা বছর শুরু হওয়ার 2 দিন আগেই ভর্তা সব বেটে রাখবো, কারণ আগামী বছর আমি বাচ্চাদের নিয়ে পয়লা বৈশাখে ঘুরে বেড়াবো। তোমরা তো জানো না পয়লা বৈশাখ আমার কাছে কত ভালো লাগে। প্রতি বছর পয়লা বৈশাখ আসলেই আমি ঘুরতে যাই। কলেজ লাইফে কত ঘুরতে গিয়েছি। পয়লা বৈশাখ আসলেই আমি ম্যাচিং করে শাড়ি কিনি, কানের দুল কিনি, চুড়ি কিনি, কী যে ভালো লাগে। তারপর আবার পয়লা বৈশাখের দিনে পাগলা থেকে সেজে ঘুরতে যাই, টিএসসি মোড়ে ঘুরতে যাই, পুরো টিএসসি ঘুরি। ঘোরার পরে আসার সময় রিক্সা পাই না, হেঁটে হেঁটে যাই। বৃষ্টি আসে ঝুমঝুমাইয়া, কী যে বৃষ্টি আসে, কতদিন যে বৃষ্টিতে ভিজেছি তার হিসাব নেই। বিয়ের পরের বছর একবার পয়লা বৈশাখে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। পয়লা বৈশাখে ঘুরতে যাওয়ার কারণে আমার বাচ্চারা মিসক্যারেজ হয়ে যায়। এরপরে পয়লা বৈশাখ আর ঘোরা হয়নি। যখনই পয়লা বৈশাখ হতো তখনই আমি কনসিভ থাকতাম। কনসিভ থাকার কারণে পয়লা বৈশাখে কোথাও ঘোরা হতো না। একটা ভয় কাজ করতো, যদি কোনো সমস্যা আবার হয়। এই কারণে কোনো পয়লা বৈশাখেই আমার ঘোরা হতো না। তাছাড়া পয়লা বৈশাখ আসলেই তো কয়েক বছর ধরে রোজা, রমজান, ঈদ এগুলো চলে আসতেছে, তাই পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যাওয়া হয় না। যেহেতু কোনো প্ল্যান ছিল না, কিছুদিন আগে ঈদ গেল, তাই এবারে পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যায়নি। জামা কাপড়ও কেনা হয়নি। ঠিক করেছি আগামী বছর ইনশাল্লাহ নতুন জামা কাপড় কিনে বাচ্চাদেরকে নিয়ে পয়লা বৈশাখে ঘুরে বেড়াবো। সারাদিন ঘুরবো আর মজা করব। বাবুরাবু এসব পছন্দ করে না,
তাই বাচ্চাদেরকে নিয়ে একাই ঘুরবো। দেখো সকালবেলায় পান্তা ভাত এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। আমি খাওয়ার পরে বাচ্চাদেরকে খাইয়ে দিব। আমি আগে খেয়ে নিচ্ছি কারণ আমার খুব ক্ষুধা লেগেছে, আর তাছাড়া ভর্তার লোভ আমি সামলাতে পারছি না। চুনয়না প্রচুর কান্না করতেছে, তাই ওকে কোলে নিয়ে খেতে বসলাম। বাচ্চাদেরকেও পান্তা ভাত খাইয়ে দিব। ভাত অনেকগুলো রান্না করেছিলাম, সেগুলো সব রয়ে গিয়েছে। তারপরে ওদেরকে নিয়ে বাইরে বের হব। যেহেতু আজকে পয়লা বৈশাখ, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই ঠিক করেছি ওদেরকে নিয়ে সন্ধ্যার পরে ফুচকা খেতে যাব। ইলিশ মাছটা যা হয়েছে না, খেতে অনেক মজা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বছরের প্রথম দিনে ইলিশ মাছ খাওয়ার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি যদি চেষ্টা না করতাম তাহলে এই বছরও আমাদের ইলিশ মাছ খাওয়া হতো না। আমি চেষ্টা করেছি, প্লাস আল্লাহ পাকের রহমত ছিল, সব কিছু ম্যানেজ করা হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। আসলে আমরা মেয়েরা অল্প কিছুতেই অনেক খুশি হয়ে যাই। আমাদের খুশি হতে কিন্তু খুব বেশি কিছু লাগে না, একটু ভালো খাবার আর একটু ভালোবাসা, ব্যাস এইটুকুতেই আমরা খুশি হয়ে যাই, মন ভরে যায় আমাদের। যেহেতু পয়লা বৈশাখের দিন ঘুরবো, তাই তার আগেই মাছ কাটাকাটি, ভর্তা করা, যা করা সব করে রাখবো। পয়লা বৈশাখের দিন শুধু খাবো আর ঘুরবো। সায়রার কোলে বাবুকে দিয়েছি, বলতেছি ওকে নিয়ে নিচে নামো, কিন্তু ও নামতেছে না, ভয় পাইতেছে। ও বাবুকে নিয়ে নিচে নামতে চাচ্ছে না, তাই জায়ানকে বলেছি বাবাকে নিয়ে নামতে। ও সাহস করে চুইদানাকে কোলে নিয়ে নিচে নামতেছে, কিন্তু কয়েক সিঁড়ি নেমেই ও ভয় পেয়ে যাচ্ছে। ও বলতেছে মাম্মা বাবু আমার কোল থেকে পড়ে যাবে, ওকে তাড়াতাড়ি করে নাও। মানে ও ওকে কোলে ভালোভাবে রাখতে পারতেছে না, যার কারণে ও কোল থেকে পড়ে যাচ্ছিল। আসলে সাউদা সিঁড়ি থেকে নামতে ভয় পায়। ও সিঁড়ি দিয়ে উঠতে পারে কিন্তু নামতে পারে না। বাবাকে কোলে নিয়ে ওকে নিয়ে নামা অনেক কষ্টকর হয়ে যায়। তাই ভেবেছিলাম যদি বাচ্চারা ছোটো বাবুকে কোলে নিয়ে নামে, তাহলে আমি সাউদাকে কোলে নিয়ে সুন্দরভাবে নামতে পারবো, কিন্তু সেটা সম্ভব হলো না। দুই মেয়েকে নিয়ে কষ্ট করে সিঁড়ি থেকে নামতে হলো। অনেক কষ্ট হয় আমার ওদেরকে নিয়ে নামতে গেলে, কিন্তু কিছু করার নেই। একটু আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমার ছোটো বাচ্চাকে আমি কোথায় রেখে যাব? আমরা কলামপুরে যাচ্ছি। তোমাদেরকে তো বলেছিলাম কল্যাণপুর ইবনে সিনার পাশের চপুরির দোকানে খুব ভালো ফুচকা বানায় মামা। সেখানে আমি সবসময় ফুচকা খেয়েছি, আমার কাছে খুব ভালো লাগে, তাই ওদেরকে নিয়ে সেখানেই যাচ্ছি। বাবুরাবু যেখানে নিয়ে গিয়েছিল মোল্লা চপুরির দোকানে, সেখানে ফুচকা খেয়ে একটুও মজা পায়নি, শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়েছে। আজকে ওখানে গিয়ে পেট ভরে ফুচকা খাবো, টাকাও অত খরচ হবে না, মনও ভরবে, পেটও ভরবে। বাবুরাবু আমার কথা মতো সেদিন আমাদেরকে এখানে নিয়ে আসলেই হতো, কারণ রিক্সা ভাড়া একই ছিল, কলামপুরেও যে ভাড়া, 1 নম্বরেও সেই ভাড়া। আলটিমেটলি ক্ষতি কিন্তু তারই হলো, আমার হয়নি, কারণ তার টাকাটাই জলে গেছে। সে যদি আমার কথা শুনতো তাহলে এই সমস্যাটা হতো না। কিছু পুরুষ মানুষ আছে নিজেকে খুব বেশি জ্ঞানী মনে করে যে তারা সব কিছু জানে, সব কিছু বুঝে, আর মেয়েদেরকে মনে করে অবুঝ, মূর্খ, কম বুঝে, বেশি কথা বলে, বেশি পাগলামি করে, এসব ভাবে। তাদের কথার মূল্যায়ন তো করেই না, তাদেরকে প্রপারলি সম্মানটুকু দিতে চায় না। আমি যে এখানে এসেছি এটা কিন্তু উনি জানে না, জানলে তো খবর হয়ে যাবে। আসলে কি সমস্যা, বাচ্চাদের নিয়ে ঘুরলে কি সমস্যা? উনি তো আমাদেরকে নিয়ে ঘুরতে যায় না। যাওয়া একবার নিয়ে গিয়েছিল, কিন্তু খেয়ে মজা পায়নি। আবার উনি নিয়ে যাবে সেটা ভাবাটাই বোকামি। আমি যদি ওনাকে বলি চলো আমাদেরকে আমার পছন্দের জায়গায় ফুচকা খেতে নিয়ে যাও, উনি জীবনেও নেবে না, উল্টা আমাকে দিবে খোটা। হ্যাঁ তোমাদেরকে নিয়ে ওই জায়গায় গিয়েছিলাম, কত টাকা খরচ হলো, তোমরা খাও নাই, এখন আবার কেন খেতে চাও, এক্সেট্রা এক্সেট্রা। তাই সেই ঝামেলা আর গেলাম না। এই মামা ফুচকাটা অনেক মজা হয়, দেখো কত সুন্দর করে ফুচকা দিয়েছে, আর ডিমগুলো কীভাবে করে কেটে দিয়েছে। এভাবে করে দিলে খেতেও ভালো লাগে। মামা ফুচকা দিয়েছে 10টা, আর টাকা নিয়েছে 50 টাকা। দেখেছো, এই টাকাটা একদম ঠিক আছে, পারফেক্ট আছে। আমি তো 2 প্লেট খেয়ে নিয়েছি, এত মজা হয়েছে। জায়ান আর সায়রাকে মরিচ ছাড়া 1 প্লেট করে দিয়েছি। জায়ান তো খেয়েছিল, কিন্তু সায়রা খেতে পাচ্ছিল না, তাই ওকে কাছে নিয়ে খাইয়ে দিয়েছিলাম। বাচ্চারা তো অনেক খুশি ঘুরতে পেরে আর ফুচকা খেতে পেরে। ফুচকা তো জায়ানের খুব প্রিয়। বাচ্চাদের খুশি দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। জীবনে কিছু আনন্দ করলে ক্ষতি কী? সব আনন্দেই যে সবাইকে বলে করতে হবে এমন তো আর না। সবাইকে বলে তো আর সব আনন্দ করা যায় না, সবাইকে দিয়ে তো আর সব কিছু পাওয়া যায় না। এটা ভাবাটাও তো বোকামি যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আমার পছন্দের জায়গায় যাব। সবার কপালে সব সুখ লেখা থাকে না। আমি যা পেয়েছি তাতেই আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ।
আমি চাই আমার বাচ্চাদের নিয়ে সামনের দিনগুলো ভালোভাবে কাটাতে। আমি যেখানেই ঘুরতে যাই ওদেরকে নিয়ে যেতে, কষ্ট হোক তারপর ওদেরকে নিয়ে যাব, যাতে করে ওরা বড় হলে বলতে পারে যে মাম্মা আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছে, মাম্মা আমাদেরকে কিছুটা হলেও আনন্দ দিয়েছে, সুখ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, ভালো ভালো খাবার খাইয়েছে, আমাদের মনের ইচ্ছা পূরণ করেছে। ওরা যাতে আমাকে নিয়ে গর্ব করে, সেটাই আমি চাই। জায়ান সারা যখন ছোটো ছোটো আবদার করে তখন আমি সেগুলো পূরণ করার চেষ্টা করি, বলি যে হ্যাঁ তোমাদেরকে কিনে দিব, আজকে না কালকে পরশু তোমাদেরকে কিনে দিব, তোমরা টেনশন করো না। তখন ওরা চুপ থাকে, জানে যে ওদের মা ওদেরকে এটা কিনে দেবে, সেই ভরসার জায়গাটুকু ওদের আসে। মা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব কিছু বলা যায়, যেখানে সব কিছু করা যায়, যেখানে সব দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া যায়। পৃথিবীর সব মারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের সন্তানদেরকে আগলে রাখে, এই দোয়াই করি। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ব্লগটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।